স্বামীর পরকীয়ার প্রমাণ পেয়ে ফাঁসি নিয়েছে বাড়ির বউ, কিন্তু মারা যায়নি। ভগবানের অশেষ কৃপায় সঠিক সময় নিয়ে অনন্যা আর পাশের বাড়ির এক কাকিমার সাথে বাঁচিয়ে নিয়েছে। খবরটা মুহূর্তের মধ্যেই পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। সব মানুষজন ছি করছে। কয়েকজন তো বাড়ি এসে বয়ে বিভিন্ন বাণী শুনিয়ে গেছে বউকে। এই তো পাশের বাড়ির কাকিমা এসে শুনিয়ে গেল, স্বামী অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, তাই বলে কি মরে যেতে হবে নাকি? পুরুষ মানুষের এরকম একটু আধটু দোষ থাকেই, মানিয়ে নিতে না পারলে আবার কিসের বউ? আমরা কি কম কষ্ট করে সংসার করেছি? অনেক কষ্টের দিন কেটেছে, তবুও এমন ঢং করে মরতে যায়নি। আবার আরেকজনকে টিটকারি করে বলতে শোনা যাচ্ছে, কিভাবে গলায় দড়ি দিয়েছিল গো, এখনো বেঁচে আছে কি করে? সব কিছুই নিশ্চুপ হয়ে শুনছে লীনা। কিছু বলার মতো শক্তি পাচ্ছে না। কিছু বলতে গেলেই কাশি উঠে যাচ্ছে, তাই চুপচাপ বিছানায় শুয়ে আছে। ও সেবা করার মতো একটা মানুষকেও আশেপাশে দেখা যাচ্ছে না। সম্পূর্ণ বাড়িটাই এখন প্রতিবেশীদের ভরা। বাড়ির মানুষজন বলতে শুধু পাশের বাসার সেই কাকিমা, যিনি লীনার জন্য লেবুর শরবত বানাচ্ছে, আর ওর ননদ ঈশিতা, লীনার 10 বছর বয়সী একটা মেয়ে। বিছানায় মায়ের হাত ধরে বসে বসে কাঁদছে। কাঁদতে কাঁদতে চোখ মুছে মুছে লাল করে ফেলেছে একেবারে, হিচকি উঠে গেছে। লীনা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে মনে মনে বলে, তোর জন্যই তো আমার এ পদক্ষেপ নেওয়া। সব ঠিক করে দেব আমি, দেখবি আমরা আবার ভালোভাবে শান্তিতে বাঁচতে পারবো। রোজ রোজ আমাদের ঝগড়া দেখে তোর যাতে কাটাতে না হয়, তার জন্যই তো আমার এত কষ্ট পাওয়া। তোকে এতটা কষ্ট দেওয়া। আবারও মেয়ের চোখ জোড়া মুছিয়ে দিল লীনা। ওর স্বামী অয়নকে বেশ কিছুক্ষণ আগেই খবর দেওয়া হয়েছে। তার এতক্ষণে অবশ্যই চলে আসার কথা ছিল, কিন্তু এখনো আসেনি। রাস্তায় যদি জ্যামে থাকে তবুও চলে আসার কথা। মনের ভেতরের রাগটা হঠাৎ করে বেড়ে গেছে লীনার। ভেবেছে আরও কিছুক্ষণ অপেক্ষা করেই চলে যাবে বাপের বাড়ি। মেয়েকে নিয়ে বাড়ি থেকে চিরতরেই বিদায় নেবে। গত কয়েকদিন ধরে অনেক সহ্য করছে, আর না। ঘন্টা দুয়েক বাদেই লীনা একদম সুস্থ অনুভব করছে। যা করার তার এখনই করতে হবে। রাত 8টা বাজে। এই রাতের বেলায় চলে যাবে সে, আর এক মুহূর্ত এখানে থাকবে না। অয়ন এখনো বাড়িতে আসেনি। ওই মহিলার সাথে আছে নিশ্চয়। এতক্ষণে পরিবারের মানুষজনেরা এসেও লীনাকে বিভিন্ন কথা শুনিয়ে গেছে। শেষে এলো লীনার শাশুড়ি। তিনি পান চিবাতে চিবাতে বললেন, গলায় দড়ি দেওয়ার আগে
আমাদের কথা একবারও ভাবলি না? পুরো পাড়ার মানুষ জেনে গেছে, সম্মান তো আমাদের গেছে। লীনা আর একবারও চুপ করে থাকতে পারল না। বেশ তেজ নিয়েই বলল, আপনার ছেলে অন্য মহিলা নিয়ে ফুর্তি করলে মান সম্মান যায় না আপনাদের। সব দোষ শুধু ছেলের বউদের, ছেলেদের কোনো দোষ নেই, তাই না? লীনার শাশুড়ি আর কোনো কথা না বলে কটমট চাহনি নিক্ষেপ করে কি যেন বিড়বিড় করতে করতে চলে গেল। সেদিকে ভ্রুক্ষেপ না করে বিছানা থেকে উঠে একটা ব্যাগ নিয়ে ওর আর অনন্যার কিছু জামা কাপড় গুছিয়ে নিল। ভাইকে ফোন করে জানিয়ে দিয়েছে সে বাস স্ট্যান্ডে এসে দাঁড়াবে। ব্যাগ গুছিয়ে একপাশে রাখতেই দেখে ঈশিতা রুমে এসেছে। অনেকটা ইতস্তত করছে সে। লীনা নিজেই বলল, কিছু বলবি ইস্যু? তুমি চলে যাবে বৌদি? লীনা দীর্ঘশ্বাস ফেলে বলল, না গিয়ে কি আর উপায় আছে? আমার আত্মসম্মানের জন্য হলেও আমাকে যেতে হবে। নিজের কথা বাদই দিলাম, আমার মেয়েটার জন্য হলেও যেতে হবে আমাকে। এরকম পরিবেশে কিভাবে বড় হবে আমার মেয়েটা? তুমি ইচ্ছা করে সবাইকে দেখানোর জন্যই ফাঁসি নিয়েছিলে, তাই না বৌদি? আমি দেখেছি। তুমি নিজে থেকেই চেয়ার থেকে নেমে দরজা খুলে দিয়েছিলে। কেউ ফাঁসি নিলে তো মরতেই চায়, কিন্তু তুমি তো চাওনি। তবে একটু সময় ঝুলেছিলে, চেয়ারটা পায়ের কাছ থেকে ফেলেও দাওনি। ঈশিতার কথায় লীনা হাসল শুধু। আসলে এই সব ইচ্ছা করেই করেছে। বিয়ের শুরুতে এমনকি কয়েকদিন আগে পর্যন্ত অয়ন তাকে ভীষণভাবে ভালোবাসত, কিন্তু বেশ অনেক দিন ধরেই পরিবর্তন লক্ষ্য করে লীনা। বাড়িতে দেরি করে আসা, ফোন করলে সব সময় ওয়েটিংয়ে পাওয়া, ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া, এসব একটু বেশি ভাবাতো লীনাকে। তাই সে সরাসরি প্রশ্ন করে অয়নকে, এসবের মানে কি? অয়নও সরাসরি উত্তর দিয়ে দেয়, আমার জীবনে এখন অন্য কেউ আছে, তোমাকে আর আমার জীবনে দরকার নেই। তুমি চাইলে এভাবে আমার জীবনে থাকতে পারো, নামে মাত্র বউ হয়ে। আবার চাইলে ডিভোর্স দিয়েও চলেও যেতে পারো। তারপর থেকে শুরু হয় অবহেলা, অত্যাচার, মাঝে মাঝে তো মারধরও করতো। লীনা এতদিন ডিভোর্সের কথা ভাবিনি, শুধুমাত্র মেয়েটার কথাই চিন্তা করে। কিন্তু যেখানে নিজের সম্মান নেই, সেখানে বাকিটা জীবন থাকবে কি করে? মেয়েটাকে সে একাই মানুষ করতে পারবে। আগের কথা ভাবতেই চোখের কোণে জল জমে লীনার, এক ফোঁটা গড়িয়েও পড়ে। লীনা এক হাতে চোখের জল মুছে ঈশিতাকে উদ্দেশ্য করে বলে, বুঝলি ইস্যু, এটা তোর ভাইয়ের জন্য একটা ছোট্ট পরীক্ষা ছিল।
ভেবেছিলাম সে আমাকে এখনো একটু হলেও ভালোবাসে, কিন্তু না, আমি ভুল ছিলাম। তাকে কিন্তু খবর দেওয়া হয়েছিল অনেক আগে, কিন্তু সে আসেনি। যে আমার মৃত্যু খবর শুনেও অন্য মহিলাকে নিয়ে মেতে থাকতে পারে, সে আর যাই হোক আমাকে ভালোবাসে না। তাহলে এই মূল্যহীন সম্পর্ক রেখে কী লাভ? শুধুমাত্র ভাত কাপড় দিলে দায়িত্ব পালন করা হয়? একটু ভালোবাসাও তো চেয়েছিলাম। কতদিন হয়ে গেল। আমার মেয়েটাকে সে আদরও করে না, মা বলেও ডাকে না। আসার সময় একটু চকলেটও নিয়ে আসে না। আমার মেয়েটা লুকিয়ে লুকিয়ে কাঁদে। আমাকে আমার মেয়েকে দেওয়ার মতো একটু ভালোবাসাও তার কাছে অবশিষ্ট নেই। তুই চাইলেই সবাইকে বলে দিতে পারিস। ঈশিতা কান্না করে দিল। বলল, না বৌদি, আমি কাউকে বলবো না। তুমি একেবারের জন্যই চলে যাবে আমাদের ছেড়ে? লীনা দৃঢ়ভাবে বলল, গেলে একেবারেই যাব, আর ফিরে আসবো না। বলেই অনন্যাকে জামা পরিয়ে তৈরি করে দিল। নিজেও কাপড় পরে ব্যাগ নিয়ে বেরোতে যাবে, এমন সময় ওর কাকি শাশুড়ি এসে বলল, এখন আবার কি নতুন নাটক করেছো? মান মর্যাদা তো আর কিছুই বাকি রাখলে না। আপনাদের মান সম্মান যাতে আর না যায় সেই ব্যবস্থাই তো করছি। আপনাদের ছেলে আসলে বলে দেবেন যে আমি বাপের বাড়ি চলে গেছি। আর সেটা একবারের জন্যই। বলে লীনা এক হাতে ব্যাগ আর এক হাতে মেয়ে অনন্যাকে হাত ধরে বেরিয়ে যায় ঘর থেকে। কেউ তাকে আটকায় না। শুধু শুধু আটকিয়ে কি হবে? আপদ বিদায় হলেই তো সবাই বাঁচে। লীনা গেটের সামনে আসতেই দেখল অয়ন এসেছে। অয়ন লীনাকে এভাবে দেখে বলে, কোথায় যাচ্ছ তুমি? আর ফোনে কে যেন বলছিল ফাঁসি নিয়েছ। সুস্থ আছো এখন? লীনা শান্ত স্বরে বলে, আমার সুস্থতার কথা তোমার না ভাবলেও চলবে। অয়ন চৌধুরী, চলে যাচ্ছি আমি তোমাকে মুক্তি দিয়ে। ডিভোর্সের পেপার পেয়ে যাবে। আর চিন্তা করো না, খোরপোশের কোনো টাকা দিতে হবে না। অবশ্য আমি আগে ডিভোর্স দিলে তো এমনিতেই দিতে হবে না। খোরপোশের টাকা দিতে হবে বলেই তো এতদিন নিজে থেকে ডিভোর্স দাওনি। তোমার চিন্তা কমিয়ে দিলাম। আর চিন্তা করো না, আমার মেয়েকে নিয়ে আমি খুব সুখেই থাকব। অন্তত আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে পারবো। তুমি তোমার প্রেমিকাকে নিয়ে সুখে থেকো। যাই হোক, তুমি আমার বাচ্চার বাবা, তোমাকে তো আর খারাপ কথা বলতে পারি না। তুমি যাচ্ছ যাও, কিন্তু আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? লীনা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তোমার মেয়ে? হাসালে। হতে পারে তুমি জন্মগতভাবে
ওর বাবা, কিন্তু আমার মেয়েরও হয়তো লজ্জা হয় তোমাকে বাবা বলে পরিচয় দিতে। আমার মেয়ের দিকে হাত বাড়ানোর চেষ্টাও করবে না। অয়ন কিছু বলতে যাচ্ছিল, তার আগেই ওর ফোনে ওর প্রেমিকা কণিকা কল আসে, আরও তার সাথে কথা বলতে বলতে ঘরে চলে যায়। একবারও ফিরে তাকায়নি লীনা ও অনন্যার দিকে। লীনা গেট খুলে বেরিয়ে যায় বাপের বাড়ির উদ্দেশ্যে। শেষবার বাড়িটাকে ভালো করে দেখে যায়। নিজের ইচ্ছায় আর কখনো আসবে না এই বাড়িতে। সেই ঘটনার আজ 6 বছর পেরিয়ে গেছে। অয়ন প্রেমিকার ধোকায় নিঃস্ব হয়ে গেছে। কণিকা তাকে ঠকিয়ে সব টাকা পয়সা নিয়ে পালিয়েছে। অয়ন অনুশোচনায় পুড়ছে। লীনার কাছে যাওয়ার তার সাহস নেই। লীনার বাড়ি ছাড়া 1 মাসের মাথায় তাদের ডিভোর্স হয়ে গেছে। অন্যদিকে লীনা মেয়েকে নিয়ে বেশ সুখেই আছে, বাপের বাড়ি থাকে না। লীনা আলাদা বাড়ি নিয়েছে। পড়াশোনা কমপ্লিট করেছিল ঠিকই, কিন্তু অয়ন চাকরি করতে দেয়নি তখন। কিন্তু ডিভোর্সের পর চাকরি জোগাড় করেছে। বলতে গেলে অনেক সুখেই আছে, সম্মানের সাথে বেঁচে আছে। অয়নের নামের কালো অধ্যায়টি জীবন থেকে মুছে দিয়েছে। মাঝে মাঝে মনে পড়লে কেঁদে ভাসায় না, উল্টে নিজের মনকে আরও শক্ত করে।